প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা নিশ্চয়ই যে যেখানেই আছো ভালো এবং নিরাপদ আছো। করোনাকালীন এই মহা দুর্যোগের এই সময়ে তোমরা নিশ্চয়ই বাসায় অনলাইন ক্লাসগুলো ফলো করছো। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। আমার পরিচয় হলো, আমি এস এম সাখাওয়াত হোসেন, লেকচারার অফ ফিজিক্স, হাজারাতুজুক ডিগ্রি কলেজ। আজকে আমরা যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তার সারাংশ হলো, আমরা প্রথমে আলোচনা করব ধারক ও ধারকত্ব। এরপর আলোচনা করব গোলাকার পরিবাহীর ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, ধারকের শ্রেণী ও সমান্তরাল সমবায় ও তুল্য ধারকত্ব। তারপর আলোচনা করব ধারকের স্থিতি ও সঞ্চিত শক্তি এবং একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা। এরপরে আমরা যা পড়লাম তার উপরে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে আমরা আমাদের লেসনে চলে যাচ্ছি। আমরা শুরু করব ধারক। ধারক বলতে আমরা কোনো কিছুকে ধারণ করাকে বুঝাই। সাধারণত আমি যদি একটা মগে পানি নিই, তাহলে যে মগটাতে আমি পানি নিলাম সেই মগটাই হলো কি ধারক। তাহলে কোনো কিছু যে কোনো কিছু ধারণ করতে পারে তাকে ধারক বলবো। তাহলে কোনো বস্তু যদি তাপ ধারণ করতে পারে তাকে তাপ ধারক বলবো। একইভাবে কোনো পরিবাহী যদি চার্জ ধারণ করতে পারে তাকে চার্জ ধারক বলবো। তাহলে আমরা এখানে যে ধারকটা আমরা এখানে পড়বো, যে ধারকটা সম্পর্কে আমরা এখানে জানবো, সেটা হচ্ছে কি চার্জ ধারক। সুতরাং দেখা যাচ্ছে ধারক হচ্ছে একটি যান্ত্রিক ব্যবস্থা, যার কাজই হচ্ছে কোনো কিছু সংরক্ষণ করা, ধারণ করা। তাহলে আমরা বলতে পারি পরিবাহীতে চার্জ সঞ্চিত রাখার যে যান্ত্রিক ব্যবস্থা বা যে যান্ত্রিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে ধারক। আরো স্পেসিফিক ভাবে বললে, যে যান্ত্রিক প্রক্রিয়ার সাহায্যে তড়িৎ সংরক্ষণ করে রাখা হয় তাকে ধারক বলে। তাহলে এখানে একটা সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি। আরো স্পেসিফিক করে যদি বলি, যদি একটি অন্তরিত পরিবাহী সন্নিকটে যদি আরেকটি ভূসংযুক্ত পরিবাহী এনে তাদের মধ্যবর্তী স্থানে বায়ু বা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ করে অন্তরিত পরিবাহী ধারকত্ব বৃদ্ধির যে যান্ত্রিক ব্যবস্থা, তাকে আমরা ধারক বলতেছি। তাহলে এখানে একটা ফিগার দেখতেছি আমরা নিচে। এটা হলো একটা পাতটা হলো একটা অন্তরিত পরিবাহী পাত এবং বি পাতটা হলো একটি ভূসংযুক্ত পাত। তাহলে এই অন্তরিত পরিবাহী পাতের নিকটে একটি ভূসংযুক্ত পাত সংযুক্ত করলাম, তাদের মধ্যবর্তী স্থানে একটা বায়ু বা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রেখে যদি অন্তরিত পরিবাহী ধারকত্ব বৃদ্ধি করার যে যান্ত্রিক ব্যবস্থা তৈরি হলো, সেটাকেই, এই পুরো ব্যবস্থাকেই বলতেছি আমরা ধারক। একটা পরিবাহীর চার্জ ধারণ ক্ষমতা নির্দিষ্ট, অর্থাৎ চার্জ ধারণ ক্ষমতা অসীম না। তাহলে একটা নির্দিষ্ট সীমার উপরে যখন সেটাকে চার্জ প্রয়োগ করা হয়, তখন সেটা চার্জ হারাতে থাকে। তাহলে পরিবাহীটির কোনো উপায়ে যদি এর বিভব কিছুটা কমিয়ে দিলে, তাহলে অতিরিক্ত কিছু চার্জ সে ধারণ করার সক্ষমতা অর্জন। এখন আমরা চিত্রে যে ধারকটা নিয়ে আলোচনা করতেছি, এখানে দুইটা পাত, এ পাত ও বি পাত। এ পাত হচ্ছে অন্তরিত, বি পাত হচ্ছে ভূসংযুক্ত। তাহলে এ পাতকে আমি যদি কোনো একটি ব্যাটারি কোষের প্লাস এর সাথে কানেক্ট করি, তাহলে এ পাতে সম্পূর্ণটা প্লাস চার্জ এবং এই পাতের এই প্লাস চার্জের জন্য, এই আবেশের জন্য বি পাতের ভিতরের অংশে মাইনাস চার্জ আবিষ্ট হবে। এ পাতে প্লাস চার্জের জন্য এ পাত ধনাত্মক বিভব প্রাপ্ত হবে। তাহলে এই এ পাতে প্লাস চার্জের জন্য বি পাতের নিকটবর্তী প্রান্তে মাইনাস চার্জ এবং দূরবর্তী প্রান্তে প্লাস চার্জ আবিষ্ট হবে। এখন বি পাতকে যদি আমি ভূসংযুক্ত করি, তাহলে বি পাতের দূরবর্তী প্রান্তের যেই প্লাস চার্জ ভূমির সাথে প্রশমিত হবে এবং তখন বি পাতের যেই নেগেটিভ চার্জগুলো এ পাতের উপর নেগেটিভ বিভব ইম্পোজ করবে। নেগেটিভ বিভব যখন সুপার ইম্পোজ করবে,
তখন এ পাতের যেই বিভবটা ছিল আগে সেই বিভবটা কিছুটা কমে যাবে। তাহলে কমে গিয়ে এখন আমার যেই ইকুয়েশন আছে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, বিভব যখন কমে যাবে তখন তার ধারকত্ব কিছুটা বেড়ে যাবে। তখন ধারকত্ব বেড়ে যাওয়ার ফলে সে আরো কিছু পরিমাণ চার্জ নিতে পারবে, আরো কিছু পরিমাণ চার্জ ধারণ করতে পারবে। তাহলে সে আরো কিছু চার্জ নিতে পারবে। তাহলে এখন বি কে যতই এ এর কাছাকাছি আনা যাবে ততই কি এ এর বিভব কমে যাবে, তখন এ আরো বেশি চার্জ ধারণ। তাহলে দেখা যাচ্ছে যে ভূ সংযুক্ত একটি পরিবাহী দ্বিপাতকে অচার্জিত দ্বিপাতকে এর নিকটে স্থাপন করায় এর ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। এই যে যান্ত্রিক ব্যবস্থা এটাকে আমরা বলতেছি। তাহলে আমরা ধারকের সংজ্ঞাটা আবার একটু দেখি। একটি অন্তরিত ও অপর একটি ভূ সংযুক্ত পরিবাহীর মধ্যবর্তী স্থানে বায়ু বা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ করে অন্তরিত পরিবাহীর ধারকত্ব বা চার্জ ধারণ ক্ষমতা বৃদ্ধি করার যান্ত্রিক ব্যবস্থাকে ধারক বলে। আবার স্পেসিফিক করে যদি বলা হয়, অর্থাৎ একটা ভূ সংযুক্ত পরিবাহী থাকবে, এর সাথে একটা অন্তরিত পাত পরিবাহী থাকবে। তাহলে ভূ সংযুক্ত পরিবাহীর সন্নিকটে একটা অন্তরিত পরিবাহী স্থাপন করে অন্তরিত পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করার যে ব্যবস্থা সেটাই হচ্ছে কি ধারক। অর্থাৎ ধারক হচ্ছে একটা প্রক্রিয়া, চার্জিত করার প্রক্রিয়া। এবার আমরা চলে যাব ধারকত্ব কি। ধারকত্ব আলোচনা করতে গিয়ে আমরা একটা জিনিস দেখি, কোনো পাত্রে যদি আমি পানি ঢালি তাহলে একটা পানির লেভেল একটা নির্দিষ্ট পরিমাণ বাড়বে। তাহলে এই পানির লেভেলটা কি পরিমাণ বাড়বে সেটা হচ্ছে আমি পাত্রে পানি কতটুকু ঢালছি সেটার উপর। পানি যদি বেশি ঢালি পাত্রের লেভেল, পানির লেভেল বেশি পরিমাণ বাড়বে, সেটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকবে। তাহলে কোনো কিভাবে একইভাবে কোনো পরিবাহীতে কিছু পরিমাণ চার্জ দিলে উহার বিভব একটা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ এক্ষেত্রে পরিবাহীর বিভব যে পরিমাণ চার্জ প্রদান করা হয় সে পরিমাণেই বাড়ে, বৃদ্ধি পায়। এখন আমরা বলতে পারি কোনো পরিবাহীতে কিউ পরিমাণ চার্জ দেওয়া হলে উহার বিভব ভি পরিমাণ যদি বাড়ে, তখন আমরা বলতে পারি কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। অর্থাৎ যে পরিমাণ চার্জ দিব আমি সে পরিমাণ বিভব বাড়বে। তাহলে এই বিভব ভি এর মান পরিবাহীর আকার, আয়তন, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি ও নিকটবর্তী অন্যান্য পরিবাহীর সাপেক্ষে উহার অবস্থানের উপর নির্ভর করে। উপরন্তু নিকটস্থ পরিবাহীগুলি অন্তরিত অথবা ভূমির সাথে যুক্ত কিনা তার উপরও নির্ভর করে। তাহলে আমরা পেলাম কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, বা আমরা এটাকে লিখতে পারি কিউ বাই ভি ইকুয়ালস টু ধ্রুবক। এই যে ধ্রুবক সেটাকে আমরা বলতেছি কি, এই যে প্যারামিটার সেটা হচ্ছে ধারকত্ব। তাহলে ধারকত্বকে আমরা সি দ্বারা, ক্যাপিটাল সি দ্বারা ডিফাইন করি। তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এটা হচ্ছে ধারকত্বের সমীকরণ। তাহলে এখন এই সমীকরণ থেকে আমরা ধারকত্বের সংজ্ঞাটা লিখতে পারি। তাহলে কোন একটি পরিবাহীর বিভব অর্থাৎ ভি বিভব 1 একক বৃদ্ধি করতে পরিবাহীতে যে পরিমাণ চার্জ দিতে হয়, পরিবাহীর যে পরিমাণ চার্জ প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। অর্থাৎ কোন পরিবাহীর বিভব 1 একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাই পরিবাহীর ধারকত্ব। তাহলে ধারকত্ব ইকুয়ালস টু হচ্ছে আমার আদান বাই বিভব। তাহলে ধারকত্বের একক হলো ফ্যারাড। ফ্যারাড এককটা অনেক বড়, এর ক্ষুদ্রতম একক হলো মাইক্রোফ্যারাড। সাধারণত একটি অন্তরিত একটি ভূসংযুক্ত পরিবাহী সমন্বয়ে একটি ধারক তৈরি হয়। এজন্য একটি ধারকের ধারকত্ব বলতে অন্তরিত পরিবাহীর ধারকত্ব বোঝায়। তাহলে ধারকত্বের সংজ্ঞাটা আমরা এভাবেও দিতে পারি। কোন ধারকের অন্তরিত ও ভূসংযুক্ত দুই পরিবাহীর মধ্যে একক বিভব বৈষম্য সৃষ্টি করতে তার অন্তরিত পরিবাহীতে যে পরিমাণ চার্জ প্রদান করতে হয় একে উক্ত ধারকের ধারকত্ব বলে। তাহলে অন্তরিত ও ভূসংযুক্ত দুইটা পরিবাহীর মধ্যে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে অন্তরিত পরিবাহীতে যে পরিমাণ চার্জ প্রদান করতে হয় তাই হচ্ছে ওই ধারকের ধারকত্ব। তাহলে ধারকের ধারকত্ব হচ্ছে অন্তরীকৃত পরিবাহীর চার্জ ডিভাইডেড দুই পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য। এবার কোন ধারকের ধারকত্ব নির্ভর করে তার দুই পরিবাহীর আকার ও আকৃতির উপর এবং পরিবাহী দুটির মধ্যবর্তী দূরত্ব ও মাধ্যমের উপর।
কোনো ধারকের ধারকত্ব 2 ফ্যারাড বলতে বোঝায় ধারকের পাতদ্বয়ের মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে অন্তরিত পরিবাহীতে 2 কুলম্ব চার্জ প্রদান করতে হয়। অর্থাৎ ধারকের দুইটা পাত অন্তরিত পাত এবং ভূসংযুক্ত পাতের মধ্যবর্তী যেই স্থান তার মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে অন্তরিত পরিবাহীতে 2 কুলম্ব চার্জ প্রদান করতে। এবার ধারকের একক ফ্যারাডের সংজ্ঞা। কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলে। অর্থাৎ আমরা জানি ধারকত্ব ইকুয়ালস টু সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে কিউ ইকুয়ালস টু যদি 1 কুলম্ব হয় 1 কুলম্ব এবং এটা যদি 1 ভোল্ট হয় তাহলে ধারকত্ব এটা হচ্ছে 1 ফ্যারাড। তো বলা হচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাহলে তাকে আমরা বলতেছি 1 ফ্যারাড এককটা অনেক বিশাল, তাই এর ছোট একক মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড ও পিকোফ্যারাড এগুলা ইউজ করা হয় গাণিতিক সমস্যার মধ্যে। এবার আসবো আমরা ধারকের ধারকত্ব যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে, অর্থাৎ একটা ধারকের ধারকত্ব যে বেসিক বিষয়গুলোর উপর নির্ভর করতেছে সেগুলো হচ্ছে পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যে অন্তরিত পরিবাহী ভূসংযুক্ত পরিবাহী নিলাম তাদের পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর ধারকত্ব নির্ভর। পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হয় ধারকটির ধারকত্ব তত বেশি হয়। ক্ষেত্রফল যত কম হয় ধারকত্ব তত কম হয়। এরপরে পরিবাহী দুটির মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুইটা পরিবাহীকে নিলাম, অন্তরিত পরিবাহী ও ভূসংযুক্ত পরিবাহী, তাদের মধ্যবর্তী যে দূরত্বটা তার উপরও ধারকত্ব নির্ভর করে, ধারকের ধারকত্ব। পরিবাহী দুটির মধ্যে দূরত্ব যত কম হয় ধারকত্ব তত বৃদ্ধি পায়। যার কারণে দেখা যায় কি আমরা ভূসংযুক্ত পরিবাহীকে আমরা অন্তরিত পরিবাহী যত কাছাকাছি আনবো তত অন্তরিত পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে দূরত্ব যত কম হবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে। তাহলে এরপর পরিবাহী দুটির অন্তর্বর্তী মাধ্যমের প্রকৃতির উপর। পরিবাহী দুটির মধ্যবর্তী স্থান বাতাসের পরিবর্তে অন্য কোনো অন্তরক পদার্থ দ্বারা পূর্ণ করলে ধারকটির ধারকত্ব বেড়ে যায়। তাহলে বায়ুর মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়। এরপর অন্য কোনো পরিবাহী বা ভূসংযুক্ত পরিবাহীর সান্নিধ্য, অর্থাৎ চার্জগ্রস্ত পরিবাহীর নিকটে অন্য কোনো চার্জ শূন্য বা ভূসংযুক্ত পরিবাহী থাকলে ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়। যেমনি আমরা উপরে দেখলাম একটা অন্তরিত পরিবাহীর নিকটে আরেকটি ভূসংযুক্ত পরিবাহী আনার ফলে এর ধারকত্ব বৃদ্ধি পেল। এবার আমরা আলোচনা করব গোলাকার পরিবাহীর ধারকত্ব। একটি গোলাকার পরিবাহীর ধারকত্ব রাশিমালা আলোচনা। মনে করি একটি গোলাকার পরিবাহী যার কেন্দ্র হচ্ছে ও এবং এর কেন্দ্রে প্লাস কিউ পরিমাণ চার্জ দেওয়া হলো। এই প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য এর বিভব হলো ভি। আমরা জানি গোলকের পৃষ্ঠের সর্বত্র চার্জ সমভাবে ছড়িয়ে পড়ে, তাহলে এই প্লাস কিউ পরিমাণ চার্জ গোলকের পৃষ্ঠের সর্বত্র সমভাবে ছড়িয়ে পড়ে। তাহলে এই গোলকের পৃষ্ঠের বলরেখাগুলোকে যদি পিছনের দিকে বর্ধিত করা হয় দেখা যাবে কি তারা সবাই গোলকের কেন্দ্রে মিলিত হচ্ছে। তখন গোলকটি তখন বিন্দু চার্জের মতো একটা আচরণ করবে, অর্থাৎ গোলকের কেন্দ্র থেকে বলরেখাগুলো ছড়িয়ে পড়ছে বলে মনে হবে, অর্থাৎ এই কিউ চার্জটা গোলকের কেন্দ্রে অবস্থিত বলে মনে হবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি ধারকের ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি সমীকরণ, সেখান থেকে ভি ইকুয়ালস টু কিউ বাই সি। আবার গোলাকার পরিবাহীর বিভব বের করে আসছি আমরা। একটা গোলাকার পরিবাহী ব্যাসার্ধ যদি আর হয়, এইটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে গোলাকার পরিবাহী বিভব যদি বি হয় তাহলে আমরা বিভবের যে রাশিমালা পড়ে আসছি বি ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর। এখানে এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। তাহলে দুইটা সমীকরণ 1 ও 2 কে যদি আমি একসাথে লিখি সেটা পাই 1/4πε0 কিউ বাই আর ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে সি ইকুয়ালস টু
4πε0r। এই সমীকরণটাই হচ্ছে একটি গোলাকার পরিবাহীর ধারকত্বের তাহলে দেখা যায় কি বায়ুতে অবস্থিত কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব সংখ্যাগতভাবে ওই পরিবাহীর ব্যাসার্ধের 4πε0 গুণের সমান। তাহলে এখানে 4πε0 সেটা ε0টা আসছে বায়ু মাধ্যমের জন্য। যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে অন্য কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 4πε0 কে আর। তাহলে c ইকুয়ালস টু 4π k ε0 r, সেটা হচ্ছে অন্য কোনো মাধ্যমের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হলে তখন অন্য কোনো মাধ্যমের জন্য সেটা c ইকুয়ালস টু 4π k ε0 r বা 4π k। এখন আমরা আলোচনা করব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এই চিত্রে আমরা একটা দেখতেছি সমান্তরাল পাত ধারক। এর আগে আমরা যেটা আলোচনা করেছিলাম, দুইটা পাত সমান্তরালে কাছাকাছি রেখে একটাকে অন্তরিত অবস্থায় আর একটাকে ভূসংযুক্ত অবস্থায় রেখে এদের মধ্যবর্তী স্থানে যদি বায়ু বা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা রাখা হয় যেই ব্যবস্থা, সেটাকে আমরা বলতেছি সমান্তরাল পাত ধারক। তাহলে এখানে এই চিত্রের মধ্যে আমরা একটু ব্যাখ্যা করি কিভাবে যে কোনো আকৃতি বা একই আকৃতির দুটি সমান্তরাল ধাতব পাতকে কাছাকাছি রাখলে যে ধারক গঠিত হয় তাকে সমান্তরাল পাত ধারক বলে। এরপর আসছে যে পাত দুটির মাঝে বায়ু বা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম যেমন কাঁচ, অভ্র বা প্যারাফিন ইত্যাদি দ্বারা পূর্ণ করা হয় এবং একই আকৃতি ও একই ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ধাতব পাত অন্তরিত পরিবাহী N, এই অন্তরিত পরিবাহী হচ্ছে M এবং ভূসংযুক্ত পরিবাহী N কে সমান্তরালভাবে পাশাপাশি রেখে কোনো অন্তরক মাধ্যম দ্বারা বিচ্ছিন্ন করা হয়, অর্থাৎ কোনো অন্তরক মাধ্যম দ্বারা এখানে বিচ্ছিন্ন করা হয়, তাহলে একটি সমান্তরাল পাত ধারক তৈরি হয়। এখানে M পাত অন্তরিত, তাহলে M পাতকে যদি প্লাস কিউ চার্জে চার্জিত করা হয় তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য সেটা পজিটিভ বিভবে সে ভোল্টেজ পাই। তাহলে এখানে প্লাস কিউ চার্জের জন্য এই ভূসংযুক্ত পাত N এ মাইনাস কিউ চার্জ আবিষ্ট হবে এবং নির্গত বলরেখাগুলো এই M পাত থেকে একদম সমান্তরালে অবিলম্বভাবে প্লাস মাইনাস কিউ চার্জে উপর গিয়ে পড়বে। তাহলে এই এদের মধ্যবর্তী যেই বিভব পার্থক্যটা সেটা হবে কি এই M পাতের যে বিভব তার সমান, অর্থাৎ এখানে ভূসংযুক্ত পরিবাহী N বলে ভূসংযুক্ত পরিবাহীর বিভব 0, তাহলে এই সম্পূর্ণ ব্যবস্থাটার বিভব পার্থক্য হবে এই M পরিবাহীর বিভবের সমান এবং এই ব্যবস্থাটার এই সম্পূর্ণ ব্যবস্থাটার তড়িৎ প্রাবল্য প্রায় সমান সব জায়গায়। তাহলে আমরা এখানে এই ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল ধরে নিলাম a, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম d এবং পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ভেদন যোগ্যতা এপসাইলন, তারপরে m পাদে প্রদত্ত চার্জ প্লাস কিউ চার্জ, m ও n পাতদ্বয়ের বিভব পার্থক্য v, এগুলো যদি হয় তাহলে আমরা ইকুয়েশন কি পাই। তাহলে পাতের একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ অর্থাৎ চার্জের তলমাত্রিক ঘনত্ব আমরা জানি সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ আমরা পাই সেটাকে আমরা বলি কি তলমাত্রিক ঘনত্ব। তাহলে পাতের একক ক্ষেত্রফলের চার্জের পরিমাণ সেটা হচ্ছে সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ এবং পাতের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য, তাহলে তড়িৎ প্রাবল্য আমরা জানি ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন। তাহলে সিগমা বাই এপসাইলন এখানে সিগমার মানটা যদি আমি বসাই তাহলে বা সিগমা বাই এপসাইলন বা সিগমা বাই কে এপসাইলন নট, আমরা জানি এপসাইলন ইকুয়ালস টু কে এপসাইলন নট। তাহলে এখন সিগমার মানটা যদি বসাই কিউ বাই কে এপসাইলন নট এ, যেহেতু সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। তাহলে ধারকের ধারকত্ব আমরা জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি, সমীকরণে আগে পড়েছি। তাহলে ধারকের ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি যদি আমরা পড়ি থাকি তাহলে আমরা এখানে জানি ভি ইকুয়ালস টু ইডি, তড়িৎ প্রাবল্য ও বিভবের মধ্যে যে সম্পর্ক সেটা হলো ই ইকুয়ালস টু ভি বাই ডি। তাহলে ভি ইকুয়ালস টু ইডি, এখানে ভি ইকুয়ালস টু ইডি বসলো আর কিউ এর জায়গায় আমরা কিউ রয়ে গেল। তাহলে ই ইকুয়ালস টু আবার আমরা এখান থেকে পাচ্ছি কিউ বাই কে এপসাইলন এ। তাহলে এখানে কিউ কিউ কাটা গেল, থাকলো কে এপসাইলন এ বাই ডি। তাহলে আমরা এই রাশিটাই হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা সি ইকুয়ালস টু কে এপসাইলন এ বাই ডি।
তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C ইকুয়ালস টু K এপসিলন A বাই D, অর্থাৎ ইকুয়ালস টু এপসিলন A, যেহেতু এপসিলন ইকুয়ালস টু K এপসিলন নট। তাহলে দুটি পাতের পরিবর্তে n সংখ্যক পাত ব্যবহার যদি করি আমরা, তখন ধারকের ধারকত্ব হবে C ইকুয়ালস টু n মাইনাস ওয়ান K এপসিলন A বাই D। তাহলে এখানে যদি দুটি পাত লিখি তাহলে n এর মান হবে 2, তাহলে 2 মাইনাস 1, তাহলে আমার আগের সমীকরণটা পাওয়া যায়। তাহলে এখানে যদি আমি n সংখ্যক পাত বসাই তখন n ইকুয়ালস n মাইনাস 1 K এপসিলন A ডিভাইডেড D। তাহলে বায়ু মাধ্যমে ধারকত্বকে আমরা এটা দ্বারা প্রকাশ করি এবং ডাইইলেকট্রিক বস্তুর উপস্থিতিতে ধারকত্বকে আমরা এটার সাহায্যে প্রকাশ করব। তাহলে উপরের দুইটা সমীকরণ থেকে আমরা বলতে পারি K ইকুয়ালস টু C বাই C নট। তাহলে C নট হচ্ছে কি আমার বায়ু মাধ্যমের ধারকত্ব, এটা হচ্ছে C হচ্ছে অন্য মাধ্যমের ধারক। এবার আসি আমরা তো অনেকক্ষণ ধারক নিয়ে পড়ছি, আসলে ধারকটা আমাদের কি কি কাজে লাগে, ধারকের তো অনেক কাজ আছে। আমরা এখানে ধারকের শ্রেণী ও সমান্তরাল সংযোগ বা সমবায় সেটা কি একটু আলোচনা করব। আমরা বিভিন্ন বর্তনীতে বা আমাদের ইলেকট্রনিক সার্কিটে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানের ধারক পাওয়ার জন্য আমরা এই ধারকগুলার একটা কম্বিনেশন করি। সাধারণত ধারকের গায়ে বিভিন্ন 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড এই ধরনের দাগাঙ্কিত থাকে। তাহলে যদি আমি কোনো ভগ্নাংশ বা একটা এই ধরনের 29 মাইক্রোফ্যারাড যদি আমি একটা ধারক বিবেচনা করতে যাই, তখন আমাকে এই ধরনের কম্বিনেশন গুলার সাহায্যে সেই রেজাল্টটা আনতে হবে। তাহলে আমার একটা ইলেকট্রনিক বর্তনীতে একটা এই ধরনের একটা ধারকের সমন্বয় লাগবে, তখন আমি এই ধারকের শ্রেণী বা সমান্তরাল সমন্বয়ের সাহায্যে আমি এই মানের ধারকত্বটা আমি ইলেকট্রনিক সার্কিটে আমি যোগ করতে পারবো। তাহলে তাহলে আমরা শ্রেণী সমবায়টা কি সেটা একটু আলোচনা করি। শ্রেণী সমবায় বোঝা যাচ্ছে অর্থাৎ একসাথে অনেকগুলো ধারককে একটা শ্রেণীতে যুক্ত করা। তাহলে এখানে দেখো আমরা এখানে অনেকগুলা C1, C2, C3 তিনটা ধারককে আমরা শ্রেণীতে সমবায় করছি। তাহলে প্রথম ধারকের প্রথম পাত কে আমরা ব্যাটারির পজিটিভের সাথে যুক্ত করছি এবং প্রথম ধারকের দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয় ধারকের প্রথম পাত এবং দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাতের সাথে তৃতীয় ধারকের প্রথম পাত এবং তৃতীয় ধারকের দ্বিতীয় পাতকে আমরা আবার বর্তনী ঘুরিয়ে কি ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত করছি। তাহলে এই যে সমবায় একটা হলো ব্যাটারির পজিটিভের সাথে প্রথম ধারকের প্রথম পাত এবং নেগেটিভের সাথে তৃতীয় ধারকের দ্বিতীয় পাতকে যুক্ত করছি, মাঝখানে এই ধারকগুলাকে এভাবে যুক্ত করছি। তাহলে সেই ব্যবস্থা যেটা করলাম সেটাই হচ্ছে কি শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায়। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতেছি, ধারকের যে সমবায়ে প্রথম ধারকের দ্বিতীয় পাতের সাথে, অর্থাৎ এখানে প্রথম ধারকের দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয় ধারকের প্রথম পাত, এই দ্বিতীয় ধারকের প্রথম পাত এই যে যোগটা করলাম এবং দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাতের সাথে তৃতীয় ধারকের প্রথম পাত এবং এরূপে কতিপয় ধারক সংযুক্ত থাকে তাকে ধারকের শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায় বলে। এবার সমান্তরাল সংযোগ বা সমান্তরাল সমবায়। তাহলে একইভাবে আমি যখন অনেকগুলো ধারক নিব, অনেকগুলো ধারকের প্রথম পাতগুলাকে একটা পয়েন্টে কানেক্ট করব, দ্বিতীয় পাতগুলাকে একটা পয়েন্টে কানেক্ট করব এবং সর্বশেষে প্রথম পাতগুলার যেই কানেকশন বিন্দুটা সেটাকে আমি ব্যাটারির পজিটিভের সাথে দিব এবং দ্বিতীয় প্রান্তগুলোকে নেগেটিভ সাথে দিব। তখন এই যে ব্যবস্থা, এই যে সমন্বয় হলো সেটাকে আমরা বলতেছি সমান্তরাল সংযোগ বা সমান্তরাল সমবায়। তাহলে কতিপয় ধারকের প্রথম পাতের প্রান্তসমূহ একটি বিন্দুতে এবং দ্বিতীয় পাতের প্রান্তসমূহ অন্য একটি বিন্দুতে সংযুক্ত করলে ধারকগুলো যে সজ্জা তৈরি হয় তাকে সমান্তরাল সংযোগ বা সমান্তরাল সমবায় বলে। তাহলে প্রতিটা ধারক এখানে আমরা সমান্তরালে যুক্ত আছে দেখা যাচ্ছে। এবার আসি আমরা তুল্য ধারকত্ব কাকে বলে সেটা। তুল্য ধারকত্ব হচ্ছে আমরা যে এই যে শ্রেণী সমবায় করলাম, সমান্তরাল সমবায় করলাম, তাহলে শ্রেণী সমবায়ের সমতুল্য, অর্থাৎ এটা যে মানের আমরা আমার ধারকত্ব মেজার করে একই মানে যদি ছোট একটা ধারক দিয়ে আমরা মেজার করতে পারি তখন সেটাকে আমরা বলতেছি
তুল্য ধারকত্ব। অর্থাৎ জিনিসটা হচ্ছে দুই বা ততোধিক ধারকের শ্রেণী বা সমান্তরাল সমবায়ের পরিবর্তে একটি মাত্র ধারক ব্যবহৃত করলে যদি উক্ত ধারকের পাতে চার্জ ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন না হয় তবে ওই একটি মাত্র ধারকের ধারকত্বকে সমবায়ের তুল্য ধারকত্ব বলে। তাহলে এই যে বর্তনী, সম্পূর্ণ বর্তনীর আমার চার্জ ও বিভব পার্থক্য যেটা এই তিনটা ধারক ব্যবহারের ফলে যেটা পেলাম সেটা যদি আমি সম্পূর্ণ একটা, অর্থাৎ এটা যদি শ্রেণীতে আমি এটাকে সিএস তুল্য ধারকত্ব সিএস, এই সিএস এর সাপেক্ষে যদি আমি করি সেম চার্জ ও বিভব পার্থক্য যদি সেম থাকে তখন সেটাকে আমরা বলতেছি, একই কাজ যদি করে তখন আমরা সেটাকে বলতেছি তুল্য ধারকত্ব, অর্থাৎ শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব। আর যদি সেটা প্যারালালে হয় এটাকে আমরা বলছি সিপি। একই কাজ যদি করে তখন আমরা সেটাকে বলতেছি সিপি বা সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব। এবার আসি শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালাটা আমরা দেখি। তাহলে এখানে শ্রেণী সমবায়ে আমরা C1 C2 C3 এখানে তিনটা ধারককে একই শ্রেণীতে আমরা সমবায় করে যে ধারকত্ব একটা বের করলাম, সেটার জন্য আমরা আবার ইকুইভ্যালেন্ট সিএস এর জন্য আমরা এখানে তুল্য ধারকত্ব দিয়ে একটা করলাম। তাহলে প্রথম বর্তনীর জন্য আমরা দেখতে পাই এখানে C1 এর জন্য আমার বিভব পার্থক্য হলো V1, C2 এর জন্য বিভব পার্থক্য V2, C3 এর জন্য বিভব পার্থক্য V3 এবং সম্পূর্ণ তার জন্য বিভব পার্থক্য হলো V। তাহলে এখানে আমার C1 ধারক, C2 ধারক, C3 ধারক যেহেতু শ্রেণীতে আছে তাহলে আমি এখানে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ দিই এটা সর্বত্র প্রতিটা পাতে এই কিউ চার্জই আবিষ্ট হবে। তাহলে আমরা সম্পূর্ণ বর্তনীর বিভব পার্থক্য V ইকুয়ালস টু লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ তিনটা ধারকের বিভব পার্থক্যের সমষ্টির সমান। এখন আমরা জানি ধারকের যে সূত্র C ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে এইখান থেকে C1 ইকুয়ালস টু কিউ বাই V1 তাহলে বা V1 ইকুয়ালস টু কিউ বাই C1, এখানে কিউটা সমান বাকিগুলা চেঞ্জ হচ্ছে C1 আর V1, C2 V2, C3 V3। তাহলে এখানে C1 এর জন্য কিউ বাই V1, C2 এর জন্য কিউ বাই V2, C3 এর জন্য কিউ বাই, তাহলে এটা উল্টিয়ে দিলে V1 এর জন্য কি পেলাম V2 V3। এখন মানগুলো যদি আমি V1 V2 V3 তে বসিয়ে দিই তখন আমরা পাচ্ছি এই মানটা পাচ্ছি V ইকুয়ালস টু কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কিউ বাই C3। তাহলে এখানে V ইকুয়ালস টু কিউ 1 বাই C1 1 বাই C2 1 বাই C3। এখন আমি যে এই ব্যবস্থা, অর্থাৎ আমি যে বিভব পার্থক্য পেলাম সেটা যদি আমি তুল্য ধারকত্বের এই বর্তনীতে সেম বিভব পার্থক্য পাই, তুল্য ধারকত্বের বর্তনীতে যদি আমি সেম বিভব পার্থক্য পাই তখন আমি এই সিএস কে আমি বলতে পারি শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব। তাহলে আমার কিউ ইকুয়ালস টু এটা ভি ইকুয়ালস টু কিউ, এটা পেলাম কি এই যে শ্রেণী সমবায় করার পরে যেই বিভব পার্থক্যটা পেলাম। এখন এটার জন্য আমি তুল্য ধারকত্বের বর্তনীতে আমার বিভব পার্থক্য ভি এবং এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ দেওয়া হলো, তাহলে কিউ ভি ইকুয়ালস টু কিউ বাই সিএস, সিএস হচ্ছে তুল্য ধারকত্বের। তাহলে আমরা এই দুইটা বিভব পার্থক্য সমান হবে যদি সেটা তুল্য ধারকত্ব হয়। তাহলে বিভব পার্থক্য যদি দুটোটা সমান হয় আমরা লিখতে পারি দুইটা সমীকরণ থেকে কিউ বাই সিএস ইকুয়ালস টু কিউ কিউ ব্র্যাকেটে 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তাহলে এখান থেকে পাচ্ছি 1 বাই CS ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। এটাই হচ্ছে সমান শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালা। এখন আমরা যদি তিনটি ধারককে সীমাবদ্ধ না রেখে n সংখ্যক ধারক যুক্ত করি তখন আমরা পাবো 1 by CS equals to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3 dot 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 plus 1 by Cn। তাহলে শ্রেণী সংযোগ বা সমবায়ের তুল্য ধারকত্বের বিপরীত রাশি ধারকগুলোর ধারকত্বের বিপরীত রাশির সমষ্টির সমান, অর্থাৎ এগুলার বিপরীত রাশির সমষ্টি হবে তুল্য ধারকত্বের বিপরীত রাশির সমান। অর্থাৎ শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের মান সজ্জায় ব্যবহৃত যে কোনো ধারকের ধারকত্ব অপেক্ষা কম হয়। তাহলে এইটার মানটা এইগুলার মানের চেয়ে কম হয় সেটা বোঝা। এবার আসি সমান্তরাল সংযোগ বা সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব। তাহলে কিভাবে সমান্তরাল সংযোগ বা সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব, আমরা প্রথমে বলছি সমান্তরাল সংযোগ বা সমান্তরাল সমবায় কি। এখানে যদি আমি সেম তুল্য ধারকত্বের জন্য আমি
সিপি ইউজ করি, তাহলে একই পরিমাণ বিভব পার্থক্য পাওয়ার জন্য আমার এই তুল্য ধারকত্ব যদি ইউজ করি, তাহলে আমার সংজ্ঞা অনুযায়ী দেখো, কিউ পরিমাণ চার্জ আমি এখানে কিউ পরিমাণ চার্জ প্লাস কিউ পরিমাণ চার্জ দিলাম, তাহলে এই প্লাস কিউ পরিমাণ চার্জ যেহেতু সমান্তরাল, সেহেতু এখানে চার্জগুলো আমার ডিভাইড হয়ে যাচ্ছে, Q1 Q2 Q3 এভাবে ডিভাইড হয়ে যাচ্ছে। এখানে C1 C2 C3 তিনটা চার্জ, তাহলে তিনটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V। তাহলে এখানে ভিটা ফিক্সড, চেঞ্জ হচ্ছে Q1 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 এর জন্য C1, তাহলে এইভাবে Q2 C2 Q3 C3। তাহলে আমরা মোট চার্জ পাবো, যে চার্জটা আমরা প্রদান করব সেটা তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, Q1 Q2 Q3। তাহলে এখন আমরা C1 equals to Q1 by V1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি Q1 equals to C1 V। একইভাবে C2 Q2 by V, C3 Q3 by V। তাহলে এখান আমরা এক আর এই সমীকরণগুলো থেকে পাচ্ছি Q equals to C1V plus C2V plus C2 3V। এখান থেকে V কমন নিয়ে C1 plus C2 plus C3। তাহলে এই যে তুল্য ধারকত্ব আমরা ইউজ করলাম, যদি আগের বর্তনীর বিভব ও চার্জ যদি সমান হয়, তাহলে সেটা তুল্য ধারকত্বের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি। এখানে ধারকত্বের সংজ্ঞা অনুযায়ী C equals to Q by V, তাহলে এটা হচ্ছে তুল্য ধারকত্ব Q by V, তাহলে Q equals to CP by V, CPV। তাহলে এখানে দুটোটা চার্জ যদি সমান হয়, দুইটা সার্কিটের চার্জ যদি সমান হয়, তখন আমি এটাকে বলতে পারি, এই সিপিটাকে বলতে পারি এটা তুল্য ধারকত্ব, সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব। তাহলে এখন দুটোটা সমান যদি লিখি, এখানে আমরা সিপি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3, এভাবে আমরা একটা সমান্তরাল সমবায়ের জন্য তুল্য ধারকত্বের রাশিমালা পাই। তাহলে এখন তিনটা ধারক ইউজ না করে যদি আমি n সংখ্যক ধারক ইউজ করি, তখন এটা হবে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 প্লাস Cn। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব পৃথক পৃথক ধারকগুলোর ধারকত্বের সমষ্টির সমান, অর্থাৎ পৃথক পৃথক ধারকগুলো সমষ্টি নিলে সেটা হবে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের সমান। অর্থাৎ সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের মান যে কোনো ধারকের ধারকত্বের মানের চেয়ে বেশি হবে, অর্থাৎ এটার মানটা এই মানগুলো যে কোনো একটা চেয়ে বেশি হবে। এবার আমরা আলোচনা করব একটি ধারকের স্থিতি বা সঞ্চিত শক্তি। তাহলে কোনো একটি ধারককে চার্জিত করতে যে পরিমাণ কাজ সম্পন্ন করা হয়, তাই ওই ধারকের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এক্ষেত্রে একটি পাতকে ভিভাবে চার্জিত করতে যে কাজ করতে হয়, তাই ধারককে চার্জিত করার জন্য প্রয়োজনীয় কাজ, এবং এটিই ধারকের স্থিতিশক্তি। তাহলে এখন মনে করি ভিভাবে চার্জিত করার নিমিত্তে যখন পাতটিকে একটু একটু করে চার্জযুক্ত করা হয়েছিল, তখন কোনো সময় পাতটির বিভব হয়েছিল V। ওই সময় পাতটিকে আরো dQ পরিমাণ চার্জ সরবরাহ করতে সাধিত কাজের পরিমাণ হচ্ছে dW equals to V dQ, অর্থাৎ dW equals to V dQ। তাহলে এখন আমরা জানি V equals to কি, Q by C ধারকের সংজ্ঞা থেকে। তাহলে এটা যদি Q by C হয়, Q by C dQ, এবং পাতটিকে মোট চার্জ Q সরবরাহ করা হয়, তবে মোট সাধিত কাজের পরিমাণ হচ্ছে, এখানে আমি যখন ইন্টিগ্রেশন করব এটা সম্পূর্ণটাকে ইন্টিগ্রেশন করব, তখন আমার মোট সম্পাদিত কাজ পাওয়া যাবে, অর্থাৎ 0 থেকে Q পরিমাণ চার্জ আমি প্রদান করব। তাহলে সেখানে আমরা, এখানে C হলো ধারকের ধারকত্ব, এটাকে ইন্টিগ্রেশন করার পরে আমি যে রেজাল্টটা পাবো Q স্কোয়ার বাই 2, অর্থাৎ Q এর ইন্টিগ্রেশন হবে এখানে Q স্কোয়ার বাই 2, আপার লিমিট লোয়ার লিমিট বসে যাবে, এখানে পাওয়া যাবে শেষ পর্যন্ত হাফ Q স্কোয়ার বাই C। তাহলে এটাই হচ্ছে ধারকের স্থিতিশক্তি। তাহলে ধারকের স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু W ইকুয়ালস টু Q স্কোয়ার বাই 2C। আবার এখানে আমরা লিখতে পারি ইকুয়ালস টু হাফ Q ইন্টু Q বাই C, একটু সাজিয়ে লিখলে ইকুয়ালস টু হাফ Q V, অর্থাৎ এটাও ধারকের স্থিতিশক্তির জন্য ইউজ করা হয়। আবার আমরা জানি Q ইকুয়ালস টু CV, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ CV স্কোয়ার। তাহলে ধারকের স্থিতিশক্তি আমরা তিনটা পার্ট পাই, W ইকুয়ালস টু Q স্কোয়ার বাই 2C, হাফ QB এবং হাফ CV স্কোয়ার।
যদি কিউ কুলম্ব, ভি ভোল্ট এবং সি ফ্যারাডে প্রকাশ করা হয়, স্থিতিশক্তি জুলে প্রকাশিত হয়। তাহলে চার্জিত ধারকের সঞ্চিত শক্তি পাদ্যের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে অবস্থান করে। সমীকরণ 1, 2, 3 এগুলা সবগুলা হচ্ছে কি স্থিতিশক্তির রাশিমালা। এবার আসি ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা। তাহলে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে আমরা যেটা স্থিতিশক্তি পেলাম সেটাকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি পাবো। তাহলে ইউ ইকুয়ালস টু ডাব্লিউ বাই আয়তন। তাহলে ডাব্লিউ বাই এ ইন্টু ডি। এ হচ্ছে ক্ষেত্রফল, ডি হচ্ছে প্রস্থ। তাহলে এখন ডাব্লিউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার আর এ ইন্টু ডি। তাহলে হাফ সি ভি এর জন্য আমরা ই ডি স্কোয়ার লিখলাম। তাহলে এখান থেকে সি হচ্ছে সমান্তরাল পাত ধারকের জন্য এপসাইলন নট এ ডিভাইডেড ডি আর ই ডি স্কোয়ার এ ডি। তাহলে এখান থেকে আমরা সমাধান করার পরে ইউ ইকুয়ালস টু হাফ এপসাইলন নট ই স্কোয়ার। তাহলে এখানে যদি সেটা বায়ু বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম হয় তখন সেখানে আমার কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম হয় তখন ইউ ইকুয়ালস টু হাফ কে এপসাইলন নট ই স্কোয়ার ইকুয়ালস টু হাফ এপসাইলন ই স্কোয়ার। তাহলে উপরোক্ত সমীকরণটি যে কোনো আকৃতির ধারকের জন্য সত্য। যে কোনো বৈদ্যুতিক ক্ষেত্রের যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে এই পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। তাহলে ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এখন আমরা দেখব এই চ্যাপ্টারে আমরা এতক্ষণ কি কি সূত্রগুলা পড়লাম। তাহলে একটা পরিবাহীর ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি অথবা কিউ বাই ইডি, যেহেতু ভি ইকুয়ালস টু ইডি। একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা হচ্ছে সি ইকুয়ালস টু এপসাইলন এ বাই ডি অথবা কে এপসাইলন এ বাই ডি। গোলাকার পরিবাহীর ধারকত্ব সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন আর। শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব 1 বাই সিএস ইকুয়ালস টু 1 বাই সি1 প্লাস 1 বাই সি2 ডট 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 প্লাস 1 বাই সিএন। সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব সিপি ইকুয়ালস টু সি1 প্লাস সি2 প্লাস সি ডট ডট ডট। তারপর ধারকের ক্ষেত্রফল চার্জকে কাজে লাগিয়ে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা জানি ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন বা কিউ বাই এপসাইলন এ। তারপরে ডাইলেকট্রিক ধ্রুবক কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন নট সি বাই সি নট এফ নট বাই এফ ই নট বাই ই। ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা ইউ ইকুয়ালস টু হাফ সি বি স্কোয়ার ইকুয়ালস টু হাফ কিউ বি প্লাস ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি। একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা হচ্ছে হাফ কে এপসাইলন নট ই স্কোয়ার। এগুলো সবগুলো আমাদের এখন গাণিতিক সমস্যায় কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। নিচে একটি তড়িৎ বর্তনী দেখানো হলো। এখানে সি1 সি2 সি3 তিনটা ধারক একটা শ্রেণী সমবায়ে যুক্ত, তার মধ্যে 12 ভোল্টেজের বিভবের সাথে যুক্ত। তাহলে সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা জানি সঞ্চিত শক্তির পরিমাণ, আমরা জানি ইউ ইকুয়াল সঞ্চিত শক্তি ইউ হাফ সি ভি স্কোয়ার। তাহলে এখানে সি হচ্ছে একটা সমতুল্য বর্তনীর সি। তাহলে আমরা এখানে শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব সি এস ইকুয়ালস টু সি1 প্লাস সি2 প্লাস সি3। তাহলে সি1 সি2 এটা হচ্ছে রিসিপ্রোকাল 1 বাই সি1 1 বাই সি2 1 বাই সি3। তাহলে এখানে আমরা যখন মানগুলো বসাবো, আমরা এখানে এখন মানগুলো যখন বসাবো 1 বাই সি1, সি1 হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড প্লাস 2 প্লাস 1 বাই 4। তাহলে এখানে 1 বাই সিএস। তাহলে সিএস ইকুয়ালস টু পাবো আমরা 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড অথবা 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মাইক্রোফ্যারাড, 6 ফ্যারাড। তাহলে এখন এই ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু হাফ সিএস ভি স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি হাফ ইন্টু 1 10 টু দি পাওয়ার 6, ভি এর মান হচ্ছে 12 ভোল্ট স্কোয়ার। তাহলে এই মানটা রেজাল্ট আমরা দেখি ক্যালকুলেট করে। এটার রেজাল্ট আছে 72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 জুল।
এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে উদ্দীপকের সমবায়টি কি রকম পরিবর্তন প্রয়োজন। এই ধরনের কোশ্চেন গুলো প্রায় হয়। যখন এই ধরনের কোশ্চেন গুলো বলবে, সর্বোচ্চ সর্বোচ্চ সব সময় হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, কারণ সমান্তরাল সমবায়ে তুল্যধারকত্ব শ্রেণী সমবায়ে তুল্যধারকত্ব অপেক্ষা বেশি হবে। তাহলে এখানে আমরা সঞ্চিত শক্তি রাশিমালা থেকে দেখতেছি সঞ্চিত শক্তি ডিপেন্ড করতেছে ধারকত্বের উপর, এরপর বিভবের উপর। তাহলে ধারকত্বের মান বেড়ে গেলে সঞ্চিত শক্তির মানও বেড়ে যাবে। তাহলে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে আমার যদি ধারকত্ব বৃদ্ধি পায় তখন সর্বোচ্চ সঞ্চিত শক্তি আমি পাবো। তাহলে এখন এই ধারকগুলোকে যদি আমি সমান্তরাল সমবায়ে বিন্যাস করি, সিপি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3, তখন আমি পাচ্ছি, এখানে আমরা লিখব 2 প্লাস 4 প্লাস 4। এখানে আমার একটা ভুল আছে, এটা 4 হবে, 4 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে এগুলো হচ্ছে সব, এই 2 নাম্বারটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তাহলে এখন আমরা পাবো 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড বা 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ফ্যারাড। এখন আমি এটাকে আবার স্থিতিশক্তি বের করি, হাফ সিপি স্কোয়ার। তাহলে হাফ সিপি হচ্ছে 10 টু দি পাওয়ার 6, ভি হচ্ছে 12 স্কোয়ার। তাহলে এটার রেজাল্টটা কত আসে? এটার রেজাল্ট আসে 720 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে এখানে ইউপি আর আগেরটা পেলাম ইউএস, অর্থাৎ শ্রেণীতে এস। তাহলে আমি শ্রেণীতে যেটা পেলাম, তাহলে ইউপি ইজ গ্রেটার দেন ইউএস, অর্থাৎ সমান্তরালে আমি পেলাম 720 ইন্টু 720 মাইক্রো জুল, আর এখানে পেলাম 72 মাইক্রো জুল। তাহলে আমি সমান্তরাল সমবায়ে ধারকত্বের জন্য আমি সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাই। এবার আমরা একটা সমস্যা করব, সেটা হলো এখানে দুইটা চিত্র আছে, দুইটাই সমান্তরাল পাত ধারক। প্রথম পাতের ক্ষেত্রফল 4 সেন্টিমিটার পার স্কোয়ার আর সেকেন্ডটার 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে চিত্র 1-এর পাত দ্বয়ের বিভব যদি 2 ভোল্ট হয়, ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। আমরা জানি সঞ্চিত শক্তি ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু হাফ কিউভি। তাহলে এখানে আমার মান দেওয়া আছে, হাফ চার্জের মান হচ্ছে 2 কুলম্ব আর এই ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সঞ্চিত শক্তির মান হচ্ছে 2 জুল। এরপর সেকেন্ড পোর্শন, 1 ও 2 চিত্রে ধারকের পাতগুলোকে কিভাবে স্থাপন করলে উভয় ধারকের ধারকত্বের মান সমান হবে, অর্থাৎ পাতগুলোর ডিস্টেন্স কতটুকুর মধ্যে রাখলে মেজার করলে ধারক দুটোটার ধারকত্ব সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমটার জন্য, প্রথম ধারকের জন্য C1 ইকুয়ালস টু K এপসাইলন A1 D1। একইভাবে C2 ইকুয়ালস টু K এপসাইলন A2 D2। তাহলে এখানে A1 দেওয়া আছে 4 সেন্টিমিটার স্কোয়ার, D1 জানি না, এপসিলনের মান জানি, কে এর মান জানি। এখন দুইটি পাতেরই ধারকত্ব যদি সমান হয়, অর্থাৎ C1 ইকুয়ালস টু C2 হবে, তখন আমরা লিখতে পারি কে এপসিলন A1 ডিভাইডেড D1 ইকুয়ালস টু কে এপসিলন A2 ডিভাইডেড D2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি D1 বাই D2 ইকুয়ালস টু A1 বাই A2। তাহলে এখন A1 এর ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার আর A2 এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 2, অর্থাৎ D1
ইকুয়ালস টু হচ্ছে 2d2। অর্থাৎ আমার প্রথম পাতের এই পাত দুইটার দূরত্ব যদি আমরা দ্বিতীয় পাতের দূরত্বের ডাবল করি, তখন আমরা দুইটা ধারকের ধারকত্ব সমান পাবো। অর্থাৎ চিত্রের ধারকের পাতগুলোকে কিভাবে স্থাপন করলে উভয় ধারকের ধারকত্বের মান সমান হবে। অর্থাৎ ধারকের পাতগুলো দ্বিতীয়টা যেভাবে আছে তার ডাবল করলে প্রথমটা, তখন আমরা এই দুইটা ধারকের ধারকত্ব সমান। অর্থাৎ প্রথম ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিতীয় ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ হবে, তখনই দুইটা ধারকের ধারকত্ব সমান হবে। এবার আমরা লাস্ট আরেকটা অঙ্ক করব। এটা হলো একটা সমান্তরাল পাত ধারকের। একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল হচ্ছে 1.65 মিটার স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে এ। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার, সেটা হচ্ছে ডি। তাহলে এটি বায়ু দ্বারা পূর্ণ এবং পাতদ্বয়ের বিভব পার্থক্য হচ্ছে 60 ভোল্ট। তাহলে এপসিলন নট এর মান দেওয়া আছে, তাহলে উদ্দীপক অনুসারে ধারকটির ধারকত্ব। তাহলে আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকুয়ালস টু কে এপসিলন নট এ ডিভাইডেড ডি। তাহলে কে যদি বায়ু হয়, কে এর মান হচ্ছে 1, তখন এটা হবে এপসিলন এ বাই ডি। তাহলে এপসিলন নট এর মান দেওয়া আছে, ডি এর মান এটা, সরি এ এর মান এটা, ডি এর মান এটা। তাহলে এখানে মানটা বসাও। মান বসানোর পরে 8.85 ইন্টু 10⁻12 1.65 আর এটা হলো 0.0। এটার রেজাল্ট আসে 7.3 10⁻10 ফ্যারাড। এবার বলতেছে ধারকটির মধ্যবর্তী স্থানে বায়ু ছাড়া 2.8 ডাইইলেকট্রিক ধ্রুবকের একটি বস্তু দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা জানি সঞ্চিত শক্তির রাশিমালা U ইকুয়ালস টু হাফ CV স্কোয়ার। তাহলে এখানে বায়ু যখন থাকে তখন এর মান কত হয় সেটা আগে বের করি। হাফ সি এর মান হচ্ছে 7.3 10⁻, আর ভি এর মান হচ্ছে এখানে 60 ভোল্ট। 60 ভোল্ট এখানে মানটা বসে যাবে, 60 ভোল্ট স্কোয়ার। তাহলে এটার রেজাল্ট আসে 1.314 ইন্টু 10⁻6 জুল। এখন বায়ুর পরিবর্তে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়ালস 2.8 মানের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইউজ করলে তখন আমরা নতুন সঞ্চিত শক্তি পাবো হাফ সি প্রাইম ভি স্কোয়ার। তাহলে সি প্রাইম হবে তখন হাফ, আমরা এখানে মানটা বসাবো, কে এপসিলন নট এ ডিভাইডেড ডি ভি স্কোয়ার। তাহলে এখানে আমরা আলাদা করে ফেলি, এটা হাফ, আমরা কে এটাকে আলাদা করে এটা এপসিলন নট এ ডি ভি স্কোয়ার কে। তাহলে এটাকে হাফ, এটা হচ্ছে সি ভি স্কোয়ার কে। তাহলে এটা হচ্ছে আমার ইউ ইন্টু কে। তাহলে আমি পাই ইউ প্রাইম ইকুয়ালস টু ইউ ইন্টু কে। অর্থাৎ ইউ এর মান যখন আমরা বসাবো, এখানে ইউ এর মান বসালে 1.314 10⁻6 ইন্টু কে এর মান বসালে 2.8। তাহলে ইউ প্রাইম হচ্ছে এটা, অর্থাৎ রেজাল্ট হচ্ছে 3.6792 10⁻6। অর্থাৎ এই কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো ডাইইলেকট্রিক ধ্রুবক যদি যোগ করা হয়, তখন সঞ্চিত শক্তি হবে পূর্বের সঞ্চিত শক্তির 2.8 গুণ, বা এত। পরিবর্তিত সঞ্চিত শক্তি হচ্ছে 3.6792 ইন্টু 10⁻6 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় আরো এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবা। যাবতীয় যত বোর্ডের অঙ্ক আছে আমি 3টা টাইপের করাইছি, তোমরা এগুলা আবার বাসায় প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ ক্লাসটা মনোযোগের সাথে করার জন্য।